নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা তপন চরিত এই গল্পটি থেকে একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। তপন চরিত গল্পটি প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায় 1973 সালের মার্চে। গল্পগুলি প্রথম গ্রন্থিত হয়। শুরু করছি আজকের গল্প পাঠ। বন্ধুকে না রাখিলে। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। সন্ধ্যাবেলা বাড়ির সামনে গিয়ে যেই ডাক দিয়েছি, অমনি একেবারে লাফাতে লাফাতে বেরিয়ে এলো তপন। এই যে এসে গেছে তাহলে, যাক। আমার কেমন ভ্যাবাচেকা লেগে গেল। এসে তো গেছি, কিন্তু সেজন্য অমনভাবে নাচবার কারণটা তো কিছু বুঝতে পারছি না। তুমি তো আমায় নেমন্তন্ন করনি। তাছাড়া তপনের মুখের দিকে তাকিয়ে এবার আমার সন্দেহ হলো। আর মুখে হলদে হলদে ওসব তুমি মেখেছই বা কি? তোমার গায়ে হলুদ নাকি হে? অ্যাঁ, লেগে গেছে বুঝি? তপন দুহাতে মুছতে চেষ্টা করলো, এবং তার ফলে সেই হলুদ রঙের ব্যাপারটা ঠিক চলে গেল কিনা বুঝতে পারলাম না, কিন্তু যাবার আগে বেশ করে রাঙিয়ে দিয়ে গেল। মানে বেশ নতুন রকমের একটা চেহারা হলো তপনের। ওগুলো কি হে? মুখে মেখেছই বা কেন? মাখছি কি বলে তোমায়? তপন বিরক্ত হলো। ধনে বাটা, জিরে বাটা, হলুদ বাটা, এগুলো কেউ মুখে মাখে? আমি চমকে গেলুম। মাখছিলে না? তবে খাচ্ছিলে বুঝি? কিন্তু ধনে জিরে বাটা কি কেউ কখনো খায়? এরপরে তো তুমি দেখছি শিলনোড়া অব্দি খেতে শুরু করে দেবে। তপন চটে গেল। মিছিমিছি বকে মরছো কেন শুনে? আহ! ভেতরে আসবে, না রাস্তায় দাঁড়িয়ে থাকবে? তপনের সচিত্র মুখচ্ছবি দেখে মনে হলো একটা জটিল রহস্য, একটা গভীর ব্যাপার ঘটতে যাচ্ছে। সুতরাং ভেতরেই পদার্পণ করা গেল। গরমের ছুটিতে তপনের মা, বাবা, ভাই, বোন সবাই পুরীতে বেড়াতে চলে গেছেন। ব্যাংকের চাকরিতে তপন আষ্টে পৃষ্ঠে বাঁধা, তার বেরোবার জন্যই। এই ফাঁকে মাঝে মাঝে ওদের বৈঠকখানায় আমি আড্ডা দিই, আর তপনের বাবার ইজি চেয়ারে শুয়ে সেই ভদ্রলোকের শখের গড়গড়ায় ভালো বিষ্ণুপুরি তামাক খেয়ে থাকি। আজকেও জুত করে চেয়ারটায় বসতে যাচ্ছি, এবং তামাকের জন্য তপনের চাকর ঝরুকে একটা ডাক দেব ভাবছি, ঠিক তখনই মোটা গলায় তপন বলে, হুম, এখানে নয়। তবে কোথায়? রান্নাঘরে। আমার সন্দেহ আরো গভীর হলো। তার মানে আমাকেও ধনেবাটা খাওয়াতে চাও নাকি? আমার ওসব অভ্যেস নেই বাপু। আহ, এ তো ভারী জ্বালা হলো। কে তোমায় ধনেবাটা খাওয়াতে চায় শুনি? তপনের মশলা মাখা লেবুর আচারের মতো মুখে খানিকটা মোহিনী হাসি মিটমিট করে উঠল। রান্না চাখাবো, রান্না। নিজেই রাজ্যে কিনা? প্রথমটার প্রাণ উৎসাহে নেচে উঠেছিল, শেষ কথাটায় একটু দমেই গেল। তুমি রাঁধছ? জানো নাকি তুমি রাঁধতে? ও, আর জানা জানি কি, রাঁধলেই হলো। এসো না, চাকবে একটু। মাংস আর পায়েসটা করে ফেলেছি, এখন মাছের কালিয়া আর ভাতটা হলেই হয়ে যায়। শর্টকাট, শার্ট কোর্স। এসো এসো, চেখে যাও। রান্নাঘরে এসে দেখি চারদিক একাকার হয়ে আছে। মেঝেটা নানা রঙের জলে জলময়।
তার মধ্যে রাশি রাশি পেঁয়াজের খোসা, মাছের আঁশ, আধবাটা মশলার কদাকার ধ্বংসাবশেষ। একধারে একটা স্টোভের ওপর অ্যালুমিনিয়ামের হাঁড়িতে শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। এসব কি ব্যাপার হে? এত সমারোহ করে যাচ্ছ কেন? তোমার ঝড়ুটাই বা গেল কোথায়? ঝড়ুর কথা আর বলো না। তপনের মুখে বেদনার ছায়া পড়ল। প্রত্যেক 6 মাস পরে ওদের চাঁচা মারা যায়। কোথা থেকে যে এত চাঁচা পায় ভগবানই জানে। তাই আজ সকালে দেশে পালিয়েছে। আর আমি রান্নাঘরের সেই জলের উপর তখন একটা মোড়া পেতে বসলো। আমাকেও একটা দিলে। আমি সেই মোড়ার দ্বীপে উবু হয়ে বসলুম। তারপরে আবার কৌতূহলী জিজ্ঞাসা নিক্ষেপ করলাম, চাকর দেশে গেছে বলেই কি এত ঘটা করে মাংস পায়েস রাঁধতে শুরু করেছ? হ্যাঁ, আবার সেই রকম একটা বনমোরগ শিকার করেছো নাকি? মানে সেই যে বন্দুক দিয়ে কার পোষা মোরগ মেরে 20 টাকা গচ্চা দিয়েছিলে, মনে আছে তো? ধুত্তুর তোমার বনমোরগ। তপন চটে বললে, আমায় কিছু বলতে দেবে সুকুমার, নাকি নিজেই সমানে বকর বকর করে যাবে? আচ্ছা আচ্ছা, বলো, শুনছি। তপন এক মনে কয়েকটা মাছের টুকরোতে হলুদ টলুদ কি সব মাখাতে মাখাতে বলে চলল, মানে কলকাতা থেকে আমাদের এক বড় কর্তা গজানন বাবু ইন্সপেকশনে এসেছেন। ওর একটা ভালো রিপোর্ট পেলে আমার প্রমোশন হয়ে যায়। খুব খাইয়ে লোক। মাংস আর পায়েসটা দারুণ ভালোবাসেন। ভাবলুম এই মৌকায় নেমন্তন্ন করে খাইয়ে দিই। তাই হাতটা কচলে বললুম, স্যার, কাল সন্ধে আমার ওখানে যদি একবার। শুনে বললেন, তা বেশ তা বেশ, তবে আমি বেশি জিনিস পছন্দ করি নে, মানে শর্ট আর সার্ভ কোর্সগুলিই চলে। একটু মাংস পায়েস আর মাছের ঝোল ভাত, ব্যাস। আমি তো নেমন্তন্ন করে এলুম। এদিকে ঝড়ু হতচ্ছাড়া দিন বুঝে হাওয়া হয়ে গেল। আর নেমন্তন্ন তো ফিরে নিতে পারি না। তাই আমি মেঝেতে একটু শুকনো জায়গা দেখে পা নামাতে যাচ্ছিলুম, কিন্তু খানিকটা মাছ ধোয়া জল সেদিকে তেড়ে আসছে দেখে চট করে আবার মোড়াতে উবু হয়ে বসলুম। বেশ ব্যালেন্স করেই বসতে হচ্ছিল, কারণ উল্টে পড়লে আমাকেই মৎস্য অবতার হয়ে মেঝের সেই নানা রঙের ঝোলে সাঁতার দিতে হবে। বললুম, পায়েস আর মাংসটা তো হয়েই গেছে বলছো, কিন্তু আমার নাকটা হঠাৎ চোখা হয়ে উঠল। কিন্তু হাঁড়িতে একটা কিছু পোড়াচ্ছ বলে বোধ হচ্ছে। ওটাও কি কোনো খাদ্যদ্রব্য নাকি? আমি কৌতূহলী হয়ে জানতে চাইলাম। অ্যাঁ, পোড়াচ্ছি মানে? ভাত হচ্ছে যে। তপন পা পিছলে সরাক করে পড়তে পড়তে হাঁড়ির দিকে এগোলো। তারপর দুম করে টেনে নামালো হাঁড়িটাকে। ইস ইস, আঙুলে ফুসকা পড়ে গেল রে। উফ! আমি বললুম, বার্নাল ফার্নাল থাকে তো চুলোয় যাক বার্নাল। তপন একটা খুন্তি দিয়ে ফোঁড়াত করে হাঁড়ির ঢাকনাটা নিচে ফেলে দিল। আর তার ভিতর থেকে ঘন ঘন ধোঁয়ার সঙ্গে পাকিয়ে উঠতে লাগলো পোড়া ভাতের গন্ধ। অ্যাঁ, ভাতটা একেবারে লাল হয়ে গেছে। তপন হাহাকার করে উঠল, ভালো গোবিন্দভোগ চাল এনেছিলুম, তার 12টা বেজে গেল। ই হি হি হি, এখন খেতে দিই কি গজানন বাবুকে? আমি জিরাফের মতো গলা বাড়িয়ে একবার ভাতটা পর্যবেক্ষণ করলুম। মাথার বুদ্ধি এসে গেল একটা, দিব্যি
লাল টুকটুকে দেখাচ্ছে, ওটাকে পোলাও বানালে হয় না? পোলাও তপন বিচলিত হলো। তা কি করে হয়? পোড়া ভাত কি কখনো পোলাও হতে পারে? কেন পারে না? আমি ওকে উৎসাহ দিতে লাগলাম। রংটা তো হয়েই রয়েছে, এখন বেশ করে খানিকটা ঘি ঢেলে দাও। লাল ভাতে ঘি মাখানো থাকলে তাকেই তো পোলাও বলে। তপন ফোস্কা পড়া দুটো আঙুল মাথার চুলে ঘষে নিলে, তারপর চিন্তিত হয়ে বললে, ঠিক তাকেই কি বলে? মানে পেস্তা, বাদাম, কিশমিশ, তাও দিয়ে দাও না গোটা কয়েক, যদি থাকে তো। পাবো কোথায় শুনি? তপন বেজার হয়ে উঠল। আজ রোববার, বাজার বন্ধ না? তবে তখন একটু উৎসাহিত হয়ে উঠল। আচ্ছা, আঙুর শুকিয়েই তো কিসমিস হয় না? হ্যাঁ, আমিও ও ব্যাপারে খুব নিশ্চিন্ত নই, তবু বললাম, সেই রকমই তো শুনেছি। আজ বিকেলে সস্তায় এক পো আঙুর কিনেছিলাম, একটু টক আছে, তা ওরই গোটা কয়েক দিয়ে দিই, কি বলো? দাও দাও, ঘিয়ে ভাজা হলেই আঙুর কিসমিস হয়ে যাবে। তা তো হয়। তপন আমার সঙ্গে একমত হলো। তারপর বেশ খুশি হয়ে বললে, বুদ্ধিটা কিন্তু ভালোই দিয়েছ সুকুমার। এর জন্যই তো সময় অসময়ে বন্ধুর দরকার হয়। বুঝেছে তো? তপন উঠে গিয়ে কোথার থেকে এক থাবা আঙুর নিয়ে এলো, তারপর সেরখানে ঘি আর সেই আঙুরগুলো ভাতের মধ্যে ঢেলে দিয়ে একটা খুন্তি দিয়ে ঘটর ঘটর করে নাড়াতে লাগলো। আমি মুগ্ধ দৃষ্টিতে ওর সেই কর্মতৎপরতা লক্ষ্য করতে লাগলো। খানিকটা নাড়ানাড়ি করে তখন নাকটা কুঁচকে বলল, গন্ধটা কি বলে, ইয়ে, তেমন ভালো বোধ হচ্ছে না কিন্তু, তাই না? আমি বললুম, গন্ধে কি আসে যায়, স্বাদেই মেরে দেবে। তা মেরে দেবে বটে, কিন্তু খানিকটা ভাত, মানে পোলাও, হাঁড়ির তলায় শক্ত হয়ে আটকে আছে যে, উঠছে না তো। বললুম, উঠিও না, থাকুক, হাঁড়ি খানেক তো হয়েছে দেখছি। ওপরে যা আছে তাই খেয়ে তো চারজনও খেয়ে শেষ করতে পারবি না। হুম, চালটা একটু বেশি পড়ে গেছে বোধ হয়। তপন মাথা নাড়ল। তাইতেই পুড়ে গেল খুব সম্ভব। যাক, তবু এই সুযোগে পোলাও রান্নাটা তো শিখে ফেলা গেল, কি বলো? হ্যাঁ, নির্ঘাত জীবনের সুযোগ তো এইভাবেই আসে। এমনি অ্যাক্সিডেন্ট থেকেই তো বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার হয়। কিন্তু একটা অত্যন্ত জরুরি কথা আমার মনে পড়ে গেল। আমাকে যে মাংস আর পায়েস চাখাবে বলেছিলে, তার কি হলো? পোলাও রান্নাটা শিখে ফেলায় তপনকে বেশ পুলকিত দেখা গেল। একগাল লেবুর আচার বিনিন্দিত হাসি হেসে বললে, হচ্ছে হচ্ছে, চা খাবো বই কি। আর পোলাওটার পরিমাণ যা দেখছি, তাতে খাইয়েও দিতে পারবো বোধ হয়। কিন্তু একটু দাঁড়াও, মাছের ঝোলটাকে চাপিয়ে দিই আগে, তাহলেই আমার খেলা খতম, একদম ছুটি। দেখছো না, তখন থেকে খামাবো স্টোভটা পুড়ে যাচ্ছে। তখন একটা কড়াই এনে স্টোভে বসিয়ে দিলে, প্রাণ খুলে তেল ঢাললো তাতে। ঠিক কতটা ঢাললো বলতে পারবো না, আছড়ের কাছাকাছি বলে মনে হলো। তারপর মাছ দিতে গিয়েই থেমে গেল। এই যা, ঠিক মনে পড়েছে, ওহ, একটু হলেই ভুলে গিয়েছিল বলেই টপ করে পাশের কুলঙ্গি থেকে কি একটা টেনে এনে মুখে পড়ে নিলে, আর আমি আঁতকে উঠে
মোড়া থেকে উল্টে পড়তে পড়তে সামলে গেল। এ কি এ কি কাণ্ড! হ্যাঁ, কাগজের লম্বা নাক, বড় বড় দাঁত আর মোটা গোঁফওয়ালা এক ভয়ানক মুখোশ। তার ভিতর থেকে হা 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 করে একটা বিকট হাসি ছাড়ল তপন। হঠাৎ ওরকম মুখোশ পরে লোককে চমকে দেবার মানে কি শুনি? আমার রাগ হয়ে গেল। হা 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 হা। এবার তপনের মুখোশ খোলা আচার মার্কা হাসি। আমার ব্রেন ওয়েভ। মাছ কিনে আনছি, দেখি রাস্তার ধারে বিক্রি করছে এগুলো। মনে পড়লো, মা কড়াইতে মাছ দিলেই দেখেছি তেল ফেল ছিটকে ফিটকে মুখে আসে। তাই এটাকে মাস্ক করে, মানে তেল মাস্ক করে মাছ ভাজবো, দেখে না বলে আবার সেই বিকট মুখোশটা পরে নিলে আর সমস্ত মাছগুলো ঢেলে দিলে তেলের ভেতরে। তারপর তক্ষুনি সেই খুন্তিটা দিয়ে ঘটর ঘটর করে মাছ নাড়তে লাগলো। আমি বললাম, আহা হা হা, আস্তে নাড়ু, করো কি? মাছ তো ভেঙে যাবে যে। তপন মুখোশ পরা ভয়ঙ্কর পাকানো চোখে আমার দিকে তাকালো, গুঁ গুঁ করে বললে, হে হে গেছে, মানে তেলে পড়তেই কেমন লাড্ডুর মতো পাকিয়ে গেল। তাহলে? মুখোশ খুলে তপন বললে, ঝোল হবে না বোধ হচ্ছে। কি হবে? এগুলো দিয়ে কি করা যায় বলো তো এখন? চট করে দেখবো? সেও তো ভাজতেই হবে। আমি বললুম, আর ভাজাটাই সবচেয়ে বিপজ্জনক। ওটা টক করা যায় না? মানে মাছের টক, মাছের চাটনি। ধরো খানিকটা তেঁতুল গুলে দিলে ভালোই হবে বোধহয়। না, মাছের চাটনির দরকার নেই। তপন একটু গম্ভীর। তেঁতুল আমি এক্কেবারে পছন্দ করি না। ওটাকে ফ্রাই বলে যদি চালাই কেমন হয়? কিন্তু ফ্রাই কি ঠিক ওই রকমই হয়ে থাকে? মানে সেটা কি কাটলেটের মতো নয়? আমার একটু সন্দেহ হলো। তখন বললে, তা বটে, কিন্তু যদি বলি এটা মেক্সিকো ফ্রাই, মানে গজানন বাবু নিশ্চয়ই কখনো মেক্সিকোতে যাননি। আমি বললাম, স্পুটনিক ফ্রাই বললেও আরো চমকে দেওয়া যায়। তখন আপত্তি করলো, না, চমকে দিতে চাই না, চাকরিতে প্রমোশন পেতে চাই, ওটাকে বরং মেক্সিকো ফ্রাই বলি। বলো, গোলাপকে যে নামেই ডাকো সুগন্ধই বিলায়। গজাননকে কায়দা করতে পারলেই হলো। কিন্তু আবার সেই জরুরি প্রশ্নটা আমার মনে পড়ে গেল, কিন্তু তোমার সেই দুটো অ্যাচিভমেন্ট, সেই পায়েস আর মাংস যে আমাকে চাখাবে বলেছিলে, তার কি হলো? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। মেক্সিকো ফ্রাইকে আরো খানিকটা ঘট ঘট শব্দে নাড়ানাড়ি করে তপন স্টোভটা নিবালো। বলতে লাগলো, মাছের ঝোল তো করা গেল না বটে, কিন্তু পোলাওটা তো বাড়তি হলো। আর কি বলে, তা ফ্রাইটাও বেশ নতুন ধরনের দাঁড়িয়েছে। ভালো কথা। পোলাওতে তো কোনো মশলা দেওয়া হলো না। একটুখানি ধনে বাটা আছে, দিয়ে দিই? হ্যাঁ, দাও দাও। আমি তক্ষুনি সমর্থন করলুম। পোলাওকে ধনি, মানে রিচ করাই তো দস্তুর। বেশি বলতে হলো না, তৎক্ষণাৎ তপন ওটাকে রিচ করে ফেলল। এইবার চাখো। একটা রাইস প্লেট নিয়ে তপন আমার জন্য সব সাজাতে আরম্ভ করলো। আমি একটু অস্বস্তি বোধ করলুম। বলছিলুম কি, ফ্রাই থাক, ওটা বরং নাই বা চাকলুম। আর পোলাওটাও, বাহ, সে কি হয়! তপন ব্যথিত হলো। তোমার আইডিয়াতেই তো পোলাওটা করলুম, একটু না চাকলে চলে? নাও, ধরো ধরো, এই যে চামচ দিচ্ছি। কি আর করা, নিতেই হলো আমাকে।
যেই একটু পোলাও জিভে ঠেকিয়েছি, সঙ্গে সঙ্গে তার উৎকট স্বাদে গন্ধে নাক মুখ যেন বুঝে উঠতে চাইল। প্রাণ বাঁচাবার জন্য গাঢ় লাল রঙের ঝোল থেকে একটা মাংসের টুকরোকে তুলতে গেছি, সেটা চামচের চাপে সোজা বুলেটের মতো প্লেট থেকে ছিটকে বেরোলো। হাজার খণ্ডে বিভক্ত এবং ঝোলায়িত হয়েও সে আদিম ও অদমিত, একেবারে পাঁঠার গো নিয়ে ছুটে গেল। ব্যাঁ করে ডেকেও গেল কিনা কে জানে। এই সহস্র খণ্ডিত অথচ বহুরূপের জীবন্ত পাঁঠাকে কিছুতেই কায়দা করা যাবে না জেনে আমি একটুখানি ঝোল মুখে তুলে নিলুম, আর তক্ষুনি চিৎকার ছাড়তে হলো। তারস্বরে নয়, একেবারে কাছের স্বরে, আগুন আগুন, মুখ জ্বলে গেল, আগুন। ধাবন্ত পাঠা দেখেও তপন বিচলিত হয়নি, এখন ঘাবড়েই গেল একটুখানি। ঝাল হয়ে গেছে বুঝি। আমি ভাবলুম গজানন বাবু চিটাগাঙের লোক, তাই একটু বেশি করে লঙ্কা বাটা। রেখে দাও চিটাগাং, এই ঝোল খেলে গজানন একেবারে গাংসই হয়ে যাবে। আগুন, দাবানল, ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড। না 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 না, পায়েস পায়েস পায়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। বিদ্যুৎ বেগে একটা বাটিতে করে প্রায় তরল সাদা রঙের কি খানিকটা দিলে আমায়। একটি মাত্র চুমুক দেবার পরেই তড়াক করে আমি বাইরে বেরিয়ে পড়লুম, একেবারে নালাটার ধারে। পেটের ৩২ নারী একসঙ্গে চণ্ডালিকার কোরাস গাইতে লাগলো, পাক দে পাক দে পাক দে, এবং গলা দিয়ে অন্নপ্রাশনের নয়, আরো আরো আগের, মানে পূর্বজন্মের একদানা ভাতও যদি কিছু থাকে, সব হাড়ে করে বেরিয়ে আসতে লাগলো। আর তখন চাঁদ চুলকোতে চুলকোতে বলে চললো, আমারই ভুল হয়ে গেছে, মাছ টাছ কুটে সাবান দিয়ে হাতটা পায়েসের গামলাতেই ধুয়ে ফেলেছি, টেরও পাইনি, খেয়ালও করিনি। আমি যখন খানিকটা সামলে নিয়েছি, তখন তপন বসে পড়েছে মাথায় হাত দিয়ে, আর লেবুর আচার মার্কা মুখটা লঙ্কার আচারের মতো শীর্ণ এবং করুণ। একবার বিড়বিড় করে বললে, পোলাওটাও অন্তত খাওয়ানো যাবে না একটুখানি? আমি জবাব দিলুম, খেপে গিয়ে তোমায় কামড়ে দিতে পারেন গজানন। আর মাংসটা শিং তুলে ওকে গুঁতিয়ে দেবে। তাহলে পায়েস? না 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 না, ওতে আবার মাছ কেটে সাবান দিয়ে হাত ধুয়েছি আমি নিজেই, ভুলবশত। ও চলবে না, কিন্তু একটুখানি ট্রাই করলেই মারা যাবে। তাতে খুব সম্ভব তোমার ফাঁসিও হতে পারে। তপন এবার ডুকরে উঠল, কি হবে ভাই? কিন্তু লোকটা যে স্টেশনের কাছে ডাক বাংলো থেকে পুরো ১ মাইল হেঁটে খেতে আসবে, তার কি করে? আর ৯টা তো প্রায় বাজেই, আসতেও তো আর দেরি নেই। কি হবে? অগত্যা নিজেকে বলল, উত্তিষ্ঠিত জাগ্রত। যেমন পায়েস খাওয়া বন্ধু তো, এবং দুঃসময়ে বন্ধুকে বন্ধু না রাখিলে কে রাখিবে? বললুম, তোমার কিছু ভাবতে হবে না, চুপচাপ বসে থাকো, নিজের রান্নাও খেতে পারো এক আধটুখানি। আমি তোমার গজাননকে দেখছি, কেবল তোমার রান্নাঘর থেকে একটা দরকারি জিনিস আমার নিতে হবে। তপনের বাড়ির সামনেই একটা ছোট কম্পাউন্ড, গেটের দুধারে গোটাচারেক বড় বড় আম গাছ, রাস্তার ইলেকট্রিক একটু দূরে, বেশ আলো আঁধারি তৈরি করেছে খানিকটা। আমাকে মিনিট ৭ বেশি দেরি করতে হলো না। বেশ হৃষ্ট গলায় গান শোনা যাচ্ছে, বধুয়া
नींद नहीं आंखें पाते। অর্থাৎ গজানন বাবু আসছেন। নিদ তার থাকবার কথাও নয়। অচিরে একটা শর্ট আর সার্ভ কোর্সের সম্ভাবনা রয়েছে যখন আমিও তৈরি হয়ে নিলুম। প্রথমে আম গাছের আড়াল থেকে বললুম, গা 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 গা। গজানন চমকে থেমে বললেন, কে কে ওখানে? এবারে সামনে বেরোতে হলো সেই মুখোশটাকে, মানে তপনের সেই অয়েল মাস্ককে। ইলেকট্রিকের আলো আঁধারিতে বিকশিত করে হাসলুম তপনের মতো, হা 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 হা, এবং ভারতীয় নাচের ছন্দে খানিকটা অগ্রসর হলেও গজাননের দিকে। গজানন আকাশের দিকে একটা লাফ মারলেন, কেবল বললেন, উড়ে বাবা। তারপর যে গতিতে, যেরকম দৃঢ়প্রতিজ্ঞ হয়ে তিনি ছুটলেন, তাতে পরিষ্কার বোঝা গেল 1 মাইল দূরে ডাক বাংলো কেন, 300 মাইল দূরে কলকাতা পর্যন্ত না পৌঁছে তিনি আর থামছেন না। বন্ধুকে বন্ধু না রাখলে কে রাখবে? আপনারাই বলুন। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।